তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে একমত দলগুলো। মঙ্গলবার গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মতের সুরাহার আশা আলী রিয়াজের। উচ্চকক্ষ বিষয়ে আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী 2-3 দিন পরেই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারব। সব দলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। জুলাই হতাহতদের জন্য হবে তহবিল। শেখ হাসিনার ক্ষমা নেই। বাধা দিয়ে এনসিপিকে থামানো যাবে না বললেন নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বৃদ্ধি হবে নতুন অর্থবছরের মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ। সুদ হার কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মানি ফ্লো যখন প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলো যখন বেড়ে যাবে তখন আবার কর্মসংস্থান বেড়ে যাবে, আবার উৎপাদন বেড়ে যাবে, মানুষের কাজের পরিধি বেড়ে যাবে, অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে। জুলাই আন্দোলনের 1 বছর পরও মানিকগঞ্জের স্বীকৃতির গ্যাজেট নিয়ে বিতর্ক। গণহত্যার দ্রুত বিচার চান শহীদ ও আহতের পরিবার। কুষ্টিয়ায় 500 মিটার সেতুর সংস্কারে 65 লাখ টাকা ব্যয়। 2 সপ্তাহে পিচ উঠে খানাখন্দ। কর্মকর্তা ঠিকাদারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ। এবং প্রথম টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। ইমনের অর্ধশত, মুস্তাফিজের 6 রানে 2 উইকেট। দর্শক শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে ঐকমত্য হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে এখনো এক জায়গায় আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। সবার প্রস্তাবনা বিবেচনায় নিয়ে নতুন প্রস্তাবনা দেবে ঐকমত্য কমিশন, যা মঙ্গলবার সুরাহা হবে বলে আশা করছেন ডক্টর আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলেও আশা জানান তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার পঞ্চদশ বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। দিনব্যাপী আলোচনা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে দলীয় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। সরকার দল 3 জনের নাম প্রস্তাব করবেন, বিরোধী দলও 3 জনের নাম প্রস্তাব করবেন এবং যারা সংসদে তৃতীয় হবেন তারাও আরো 2টি নাম প্রস্তাব করবেন। অর্থাৎ 8 জনের নামের মধ্য থেকে বাছাই কমিটি যে 5 জন থাকবেন তারা র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে ভোটিং করে মূলত সেখান থেকে প্রধান উপদেষ্টা চূড়ান্ত করবেন। এখানে কমিটি যাদেরকে দিয়ে হবে তাদের সকলকেই নিয়েই ভোটিং রাইটস তাদের থাকতে হবে, না হলে তো 2 দল আবার ভোট দিল তো প্রায় একই রকম হতে পারে। তো আমরা মনে করি যে থার্ড পার্টিও এখানে ভোটিং রাইটস এনজয় করা উচিত, কিন্তু নীতিগতভাবে আমরা ঐকমত্য না হলেই পরের অপশনে চলে যাওয়ার পক্ষে। সেই পরের অপশন হচ্ছে আউটগোয়িং প্রথম সর্বশেষ আউটগোয়িং যিনি বিচারপতি সেটি। অন্যান্য পাওয়ার ফাংশন প্রায় আগের মতোই রাখা হয়েছে, যেমন 90 ডেজ এর বিধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই রকম বিধান থাকবে। এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যেটা 13 অ্যামেন্ডমেন্টের পজিশন আছে সেটার নাম কিন্তু হচ্ছে নিরপেক্ষ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এখানে যদি কেউ এই নামটা অন্যরকম রাখতে চায়, সবাই যদি অ্যাকসেপ্ট করে সেটাও হবে। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়েও কথা বলেন তারা। বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি, সেই বন্ধ করাটা যেন না হয় সেজন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অব দি হাউস। এই দুটার কাছাকাছি দায়িত্ব। এখানে যদি ডিভিশন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে অচল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। টু বি প্র্যাকটিক্যাল, প্রধানমন্ত্রী এবং লিডার অব দি হাউস দুটাতেই একজন ব্যক্তি থাকতে পারবেন। দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটা অক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী পদ নিতে পারেন। সংসদের উচ্চ কক্ষের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
মতপার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি, জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১.৫ যুগেরও বেশি সময় দেশে গণহত্যা চালানোর দায়ে শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা হবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই হতাহতদের জন্য তহবিল করবে বিএনপি। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, ক্ষমতায় যেতে পারবে না জেনেই নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা দাবি তুলছে জামায়াত। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই অংশ হিসেবে রোববার সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের পাশে থাকবে বিএনপি। দেশে পরিবর্তনের রাজনীতির কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব, সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে আমরা বিএনপি পরিবার তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন। এদিকে রোববার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, ক্ষমতায় যেতে পারবে না জেনেই নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা দাবি তুলছে জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশি বিদেশি শক্তি নির্বাচন বিলম্বিত করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রের উত্তরণের জন্য যেটি বড় প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন বিলম্বিত হওয়ার অর্থই হচ্ছে সবাইকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে বিভেদ তৈরি করতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ৭১-এর চেতনা বিক্রির মতো ২৪-এর চেতনা বিক্রিকেও সুবিধা নেবে, সেটি হতে দেয়া হবে না। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি অডিটোরিয়ামে স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে। বিদেশে বাংলাদেশের বন্ধু থাকবে, তবে কোনো প্রভু থাকবে না। সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বানও জানান তিনি। যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না, কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে। সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে, আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে বিদেশে, কখনো কোনোদিন প্রভু থাকবে না। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে নির্বাচন। আজকে যে এক দফার কথা আমরা বলি, সবার আগে সে এক দফা কিন্তু 16 জুলাই রাতে যেদিন আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন, তারপরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দিয়েছিলেন। ওনার ডাকে বাংলাদেশের সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে ধাপে ধাপে রাজপথে নেমে এসেছিল। জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বানও জানান বক্তারা। বড় বিদ্যাপীঠে আপনারা রয়েছেন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করায় হামলার মুখে পড়েছে এনসিপি। এমনটি জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা দিয়ে এনসিপিকে থামানো যাবে না। রোববার সন্ধ্যায় চট্টগ্রামে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। জানাতুল মোহনার রিপোর্ট। হাতে হাত ধরে স্লোগানে স্লোগানে বিদ্রোহের নগরী চট্টগ্রামের রাজপথ কাঁপিয়ে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি।
দেশ জুড়ে জুলাই পদযাত্রার 20তম দিনের সন্ধ্যায় চট্টগ্রামের বদ্দারহাট থেকে বিপ্লবী উদ্যান পর্যন্ত পদযাত্রা করে পথসভা করে দলটি। নেতৃবৃন্দ বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের একটা নীতি নির্ভর রাষ্ট্র লাগবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র লাগবে। সেটির জন্য আমাদের এই তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে, আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে। বাঙালি অবাঙালি, মুসলমান ও মুসলমান, সুন্নি অসুন্নির কোনো বিভাজন আমরা বাংলাদেশে দেখতে চাই না। চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকালে সমগ্র বাংলাদেশ বিদ্রোহ গড়ে তুলবে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরো বলেন, কক্সবাজারে নাসির উদ্দিন পাটোয়ারির সত্য বলায় এনসিপির উপর হামলা হয়েছে। চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। চট্টগ্রামকে যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে। নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। 21 জুলাই দেশ জুড়ে পদযাত্রায় খাগড়াছড়ি থেকে ফেনী হয়ে নোয়াখালী যাবে এনসিপি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, চট্টগ্রাম। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আগামী 29শে জুলাই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে, জানালেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনী অংশীজনের সঙ্গে তফসিল সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় হলের পরিবর্তে আলাদা 6টি ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। শাহাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে আরো 6 বছর। নির্বাচন না হয় বিশ্ববিদ্যালয় সিনেটে থাকছে না শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবারও জোরালো হয়। এরপর দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অংশীজনদের সঙ্গে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত সভায় আগামী 29 জুলাই তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণের কথাও জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার। আগামী 29শে জুলাই যে কোনো সময় আমরা অফিসিয়ালি ডাকসুর তফসিল ঘোষণা করব। ভোটিং ডেটটা আজকে বলতে পারি নাই, যেহেতু আমাদের অফিসিয়াল একটা ডেট আছে, আমরা সেদিন ভোটিং ডেটটা বলে দেব। আমরা সেপ্টেম্বরের 2nd উইক বলেছি, তবে আমরা যে টাইমলাইন দিয়েছি এর বাইরে যাবে না। সভায় সিদ্ধান্ত হয় এই নির্বাচনে ভোট গ্রহণ হবে নিরপেক্ষ 6 কেন্দ্রে, কোনো হলে ভোট কেন্দ্র থাকবে না। আমরা অনেকগুলো অংশজনের সাথে মিটিং করেছি। আমরা ওই মিটিংয়ের মাধ্যমে আমরা অনেকগুলো পরামর্শ পেয়েছি এবং কনসার্ন পেয়েছি। হ্যাঁ, সেগুলোকে আমরা সামারি করেছি। 2018-19 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশ হয়েছে, তারা আসন্ন ডাকসু বা হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না বলেও সভায় সিদ্ধান্ত হয়। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 নির্দেশ দেয়। সেই সঙ্গে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 23 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার দিন নির্ধারণ করা হয়েছে 5 অক্টোবর। সাবরিনা মজুমদারের রিপোর্ট। রোববার জুলাই আগস্টে গণহত্যার 7 মামলায় একযোগে 39 আসামিকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 10:30টার পর একে একে আদালতে তোলা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম সহ দীপুমণি, পলক সহ 16 জনকে। শুনানি শুরুর কিছুক্ষণ আগে আইনজীবী বলেন হাসানুল হক ইনু কথা বলতে চান। ইনু বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়।
এর উদ্দেশ্য সৎ নয় বলে অভিযোগ তার। এ সময় চিফ প্রসিকিউটরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ইনু, তার সঙ্গে গলা মেলান সাবেক মন্ত্রীরাও। আর ট্রাইব্যুনাল বলেন ন্যায় বিচারের স্বার্থে আদালত সবকিছু শুনতে পারেন। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশে ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। তার সংখ্যা যে অসৎ উদ্দেশ্য, কিন্তু অসৎ উদ্দেশ্য বিভিন্ন পারপাজে বর্তমান দেখে যে ডিজিটাল যুগে ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করে অনেক কিছু ঘটে থাকে। পরে 16 মন্ত্রী সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই গণহত্যার আরেক মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাবেক 8 পুলিশ কর্মকর্তাকে। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে আরেকটি মামলার বিচার শুরু হয়, এই মামলায় তাকে আদালতে আনা হবে না। পরে 5 অক্টোবর 23 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে বলেন আদালত। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলারও আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। উনি সহ 23 জন সেই মামলার আসামি। তো ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠন হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিন আরো 5 মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় স্থানীয় এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চলতি মাসের শেষ দিকে প্রকাশ করা হবে নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বৃদ্ধি হবে এবারের মূল চ্যালেঞ্জ। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান বাড়বে না এখানে, তাই সংকোচনমূলক ধারা থেকে বেরিয়ে বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি প্রণয়ন করতে হবে। এজন্য মুদ্রানীতিতে নীতি সুদ হার কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদনে। অর্থনীতিতে বড় মাথা ব্যথার কারণ মূল্যস্ফীতি। এর ফলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। যদিও নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি খানিকটা নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে বাংলাদেশ ব্যাংক। 1 বছরের ব্যবধানে 2 অঙ্কের ঘর থেকে নেমে এসেছে 8.5% ঘরে। মূল্যস্ফীতি কমলেও নীতি সুদ হার বৃদ্ধির প্রভাব পড়েছে বিনিয়োগে। বেসরকারি খাতের বিনিয়োগে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.5%-এর নিচে, যা লক্ষ্যমাত্রা থেকে অন্তত 2.5% কম। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বেরিয়ে নমনীয় মুদ্রানীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মাজেদুল হক। অর্থনীতি এটা চাচ্ছে যে আমার নীতি সুধার কমে যাক, কারণ নীতি সুধার কমে গেলে আপনার মানি ফ্লো যখন প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলো যখন বেড়ে যাবে, তখন আবার কর্মসংস্থান বেড়ে যাবে, আবার উৎপাদন বেড়ে যাবে, মানুষের কাজের পরিধি বেড়ে যাবে, অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে। তিনি আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মুদ্রানীতি সহ সংশ্লিষ্ট সব নীতির মধ্যে সমন্বয় ঘটাতে হবে। প্রত্যেকটা অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে পলিসিগুলো সমন্বয় থাকতে হবে, যে পলিসিগুলোর ভিতরে সেটা হচ্ছে রাজস্ব নীতি, বাজার নীতি, মুদ্রানীতি এবং দ্রব্যের চাহিদা এবং যোগান। আর আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবমুখী মুদ্রানীতির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। 48তম বিসিএস পরীক্ষা 2025-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন মোট 5206 জন। রোববার রাতে সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। পরীক্ষায় সহকারী সার্জন পদে 4695 জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে 511 জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। মানিকগঞ্জে জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে অস্ত্রধারীরা। বিচার ও স্বীকৃতির গ্যাজেট প্রকাশ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ছাত্র জনতা হত্যার বিচার দ্রুত দেখতে চায় শহীদ ও আহতের পরিবার। মানিকগঞ্জ থেকে সহকর্মী আব্দুল আলমের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 18 জুলাই মানিকগঞ্জের খালপাড় এলাকায় শান্তিপূর্ণ ছাত্র মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর 4 আগস্ট বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রকাশ্যে ছাত্রলীগ যুবলীগের গুলিতে বহু শিক্ষার্থী আহত ও গুলিবিদ্ধ হন।
সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলন সফল হলেও এখনো গ্রেপ্তার হয়নি হামলায় জড়িতরা। প্রায় 1000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার হয়েছে হাতে গোনা কয়েকজন। আন্দোলনে আহতদের সরকারি গ্যাজেট প্রকাশ নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। জেলা প্রশাসনের তথ্য মতে 125 জনের তালিকা থেকে গ্যাজেটভুক্ত করা হয়েছে 105 জনকে। প্রকৃত যোদ্ধারা ক্ষোভ জানিয়ে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা লড়েছেন তারা সুবিধা পাচ্ছে না, অথচ এই আন্দোলনে ছিল না এমন কিছু সুবিধাভোগী আন্দোলনের ফল ভোগ করছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত যেই নৃশংস যেই অত্যাচারটা করা হয়েছিল, তাদের যে জখম করা হয়েছিল, সেই জুয়েলকে কিন্তু এখনো কিন্তু পুলিশ কিন্তু আটক করতে পারেনি। সেটা আমাদের জন্য লজ্জার। ত্যাগের মাধ্যমে আমরা এই নতুন করে অভ্যুত্থানের পরে সুন্দরভাবে চলার একটা স্বাধীনতা পেয়েছি, অথচ তাদেরকে গ্যাজেটের মধ্যে আমরা তাদের নাম দেখতে পাই না। জেলা কমিটির তালিকার মধ্যেও তাদেরকে আমরা অন্তর্ভুক্ত এমন খুবই অল্প সংখ্যক লোকের নাম দেখছি। আমরা দেখতে পেয়েছি যে ছাত্রলীগের নাম ঢুকেছে, আহতদের মধ্যে অনেকের নাম এই জায়গায় প্রবেশ হয় নাই। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে অস্ত্র উদ্ধার ও দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে জানায় পুলিশ। অস্ত্র ব্যবহার হয়েছে, আমরা শনাক্ত করেছি, তারা ব্যবহার করেছে, কিন্তু আমরা এখন আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে পারিনি। আমাদের উদ্ধার অভিযান এবং চলমান রয়েছে। তৎকালীন সময় যারা দেশীয় অস্ত্র ব্যবহার করে উল্লেখযোগ্য আমরা অভিযুক্তদের আমরা গ্রেফতার করেছি। বাদ পড়া যোদ্ধাদের নাম যুক্ত করতে চেষ্টা চলছে জানিয়ে সার্ভার খুলে দিলেই সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে জানান জেলা প্রশাসক। যারা আহত হয়েছে তারা সার্ভার খুলে দিলে হয়তো সিভিল সার্জন দপ্তরের মাধ্যমে ওনারা এন্ট্রি হয়ে গেলে হয়তো গেজেটের সামনে আসবে। এগুলো নিয়ে আমরা কিন্তু রেগুলার চেষ্টা করতেছি। দ্রুত জড়িতদের শাস্তির আওতায় আনা সহ প্রকৃত যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিতের দাবি আহত পরিবার এবং সাধারণের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুর কয়েকটি খানাখন্দ ও পিলার সংস্কার বাবদ 65 লাখ টাকা ব্যয় দেখিয়েছে কুষ্টিয়ার সড়ক বিভাগ, যার কাজ শেষ করার 10 দিনের মধ্যে পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দের। সেতুটি ফিরেছে পূর্বের রূপে। স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের যোগ সাজশে সংস্কারের নামে লুটপাট হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার গড়াই নদীর উপর অবস্থিত সৈয়দ মাসুদ রুমি সেতু চলতি মাসের প্রথম সপ্তাহে 500 মিটার দৈর্ঘ্যের এ সেতুটির সংস্কার কাজ মাসুদ করিম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শেষ করে সড়ক বিভাগ। পিচ দিয়ে সংস্কার করা হয় সেতুটিতে সৃষ্টি হওয়া ছোট বড় গর্ত, তৈরি করা হয় ভেঙে যাওয়া সেতুর সাইডে থাকা কয়েকটি নিরাপত্তা পিলারও, যে কাজে সড়ক বিভাগ ব্যয় দেখিয়েছে 65 লক্ষ টাকা। তবে এ কাজ টেকেনি 10 দিনও। সেতুটি ফিরেছে খানাখন্দে ভরা পূর্বের রূপে। মানে রাস্তা 2 দিন করে, 2 দিন পরে আবার পেঁয়াজ মাটি যা তাই হয়ে যায়। রাস্তার ঢালাই ভেঙে যায়, ঢালাইটা ক্লিয়ার করে না। এটা 2 নম্বর যে কিভাবে যে টাকা দেয় আর কিভাবে নিয়ে যায় কেউ বলতেই পারে না। মানে যে কোনো যানবাহন চলাচলের জন্য খুবই ক্ষতি এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করে মানুষের জীবনের একটা হুমকির মুখীন হতে পারে। স্যাম্পল কাজ হয় যে ইটুটুক ভেঙে গেছে, তো ওইখানে একটু জোড়ায় তালে হয়। স্থানীয়দের দাবি, সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগ সাজস্যে সংস্কারের নামে এ কাজে করা হয়েছে লুটপাট। নামমাত্র কাজ করে ব্যয় দেখানো হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। পকেট ভরেছে কর্মকর্তা ও ঠিকাদারদের, জানিয়ে ক্ষুব্ধ তারা। সড়ক বিভাগ যে রাস্তা করেছে সব ভাঙে চিরে উঠে চলে গেছে, তারা টাকা পয়সা মাইরে খেয়ে ফেলেছে। ধরেন আপনার কাছে আমি টাকা দিলাম, আপনি দিলেন এই ভাইয়ের কাছে, হে দিল আমার কাছে, মানে এই 3 জনের পেট না ভরা পর্যন্ত এই রাস্তার কাম হইব না। এদিকে এ কাজের দায়িত্বে থাকা সড়ক বিভাগের কর্মকর্তা লিটন আহমেদ সংস্কার কাজে ত্রুটির কথা স্বীকার করলেও অনিয়মের বিষয়টি মানতে নারাজ তিনি। দায় চাপাচ্ছেন ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর ঘাড়ে। যেহেতু বর্ষায় উঠে গেছে, ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে বিভিন্ন অংশে, সেগুলো সে আবার ঠিকঠাক করে দিবে। এখানে দুর্নীতির কোনো স্কোপ নাই আর সুযোগও নাই। তবে এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম দেখাচ্ছেন বৃষ্টির অজুহাত। ছাপাই গাইছেন দায়িত্বে থাকা কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে। বৃষ্টিতে তো নষ্ট হতেই পারে, এটাও খুবই, এটা তার
গাফিলতি বলা যাবে না, কিন্তু আবহাওয়াজনিত কারণে নষ্ট হয়েছে, এটা কিন্তু আর কোনো সরকারি খরচ দেবে না। প্রতি বছর সংস্কারের নামে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও সুফল পায় না জনসাধারণ। তাই এসব অনিয়ম ও লুটপাটের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জয়পুরহাটের খেতলালের হপ্পির ভাটায় ডিইউ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নানের স্বেচ্ছাচারিত ও গাফিলতিতে 10 মাস ধরে বেতন পাচ্ছেন না 2 শিক্ষক। স্থানীয় কোন্দলের কারণে গত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না আরও 16 শিক্ষক কর্মচারী। এতে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাদ্রাসা সভাপতি ও ইউএনও সমাধানের আশ্বাস দিয়েছেন। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জয়পুরহাটের খেতলাল উপজেলার হেপ্পিরহাট ডিইউ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নানের স্বেচ্ছাচারিতায় গত 10 মাস ধরে বেতন পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষক আবুল খায়ের ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট রুবিনা আক্তার। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো আইনি জটিলতা না থাকলেও নানা অজুহাতে তাদের বেতন বিলে স্বাক্ষর করছেন না ভারপ্রাপ্ত মাদ্রাসা সুপার। ব্যক্তি আক্রোশে আরো 16 জন শিক্ষক ও কর্মচারীর বিল আটকে রেখেছেন তিনি। ফলে গত 2 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও ভোগান্তিতে ভুক্তভোগীরা। আমরা বিল পাচ্ছি না, 10 মাস থেকে আমি কোনো বিল পাইনি। আমাদের ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নানের উপর এই দায়িত্ব, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত প্রধান কোনো সহযোগিতায় আমাদের করতেছে না। ছোট তারা আর হোক, ওরা 2 গ্রামের ওরা কোন্দল কাটিলে ওদের গন্ডগোল, মাঝখানে আমি বলির শিকার হয়েছি। 4/6/2025 লিখিতভাবে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বলা সত্ত্বেও উনি কেন বিল দিচ্ছেন না, এটা আমার বোধগম্যের বাহিরে। এমপিওতে তাদের বেতন ডিজি মহোদয় ছেড়ে দিয়েছে, তা আমরা কেন তারা পাবেন না? দীর্ঘদিন যাবত এখানে তারা কর্মরত অবস্থায় আছেন এবং 10 মাস যাবত তারা বেতন পাচ্ছেন না। মাদ্রাসা সুপার বিল দাখিল না করায় বেতন দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা সভাপতি। আইনগত কোনো এখানে বাধা নেই। এখন পর্যন্ত আমাদের হোপহাট মাদ্রাসায় ভারপ্রাপ্ত সুপার আছেন, তার কর্তৃক এখন পর্যন্ত কোনো বিল দাখিল হয়নি, যে কারণে এখন পর্যন্ত আমরা বিলটা দিতে পারিনি। বেতন বিলে স্বাক্ষর না করার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি ভারপ্রাপ্ত সুপার। নিষেধাজ্ঞা এগুলা আমি কোনো কিছু আমি পাইনি, আমার পূর্বে স্যারও পাইছি কিনা জানি না, আমি এটার ব্যাপারে বলা আমার এখন নার্ভাস। ক্ষুব্ধ ও হতাশ ভুক্তভোগীরা দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষা কার্যক্রম সচলের দাবি জানিয়েছেন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।